আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং সাবজেক্টের মধ্যে পরীক্ষায় আসা একটি ইম্পর্টেন্ট প্রশ্নমূলক প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। তো বন্ধুরা চলেন দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের আগে জেনে নিতে হবে অ্যালগরিদম কি আর কি ফ্লোচার্টটা কি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, তো এখানে একটু আমাদের লক্ষ্য রাখেন, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো আমি আগে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। তো আমাদের এইখানে ফ্লোচার্টটা আসলে এই চিত্রটাকেই বলা হয় ফ্লোচার্ট। চিত্রের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আর অ্যালগরিদম কি, যেগুলো ধাপে ধাপে এই জিনিসগুলো লেখা হয় সেটা হচ্ছে আমাদের কি অ্যালগরিদম। বুঝতে পারছেন? তো এইটা বোঝানোর আগে আমি আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝেছি, দেখেন। তো এটা সংজ্ঞাটা আমি এখানে লিখে রাখছি, কেউ যদি না জেনে থাকেন এটি দেখে নিতে পারেন। তো দেখেন এখানে বলা হয়েছে অ্যালগরিদম হলো কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে লিখিত নির্দেশনা, মানে ধাপে ধাপে যেটা লেখা হয় সেটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আর ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হলো অ্যালগরিদমকে চিত্র বা ডায়াগ্রামে আকারে লেখা। ডায়াগ্রাম মানে ছক আকারে লেখা। কি যে টেন্স কয় প্রকার? 3 প্রকার, তাই না? আচ্ছা, আমি মাউস দিয়ে লিখতেছি তাই দেখা যাচ্ছে না, সমস্যা নেই, বুঝে নেবেন। টেন্স কয় প্রকার? 3 প্রকার। তো 3 প্রকারের পর আমরা কি লিখি? এইভাবে 3 প্রকার দিয়ে আমরা চিত্রের মাধ্যমে দেখাই না? তো এই চিত্রের মাধ্যমে দেখার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি ফ্লোচার্ট। তো আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়টা এইভাবেই আমাদেরকে করতে বলছে এবং এটাকে অ্যালগরিদম আকারে লিখতে বলছে। এটা সমাধান করার আগে আমাদের আগে কিছু বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে। দেখেন কোন কোন বিষয় সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। দেখেন সর্বপ্রথম যেটা রয়েছে, কোনো ফ্লোচার্ট স্টার্ট করার জন্য আপনার কি লিখি? এইভাবে একটা গোল দিই, দিয়ে এখানে লিখতে হয় স্টার্ট। অর্থাৎ কোনো ফ্লোচার্ট স্টার্ট করার জন্য এই স্টার্ট দিয়ে শুরু করতে হয়। বুঝতে পারছেন? কোনো কিছুকে শুরু করা। তো দ্বিতীয়ত 2 নম্বরে যেটা রয়েছে এইটা, এই চিত্রটা কখন ব্যবহার করা হয়? ফ্লোচার্টে কোনো ইনপুট নেওয়ার জন্য। ইনপুট, বুঝতে পারছেন? ফ্লোচার্টে কোনো প্রকার ইনপুট নেওয়ার জন্য আমরা এই চিত্রটি ব্যবহার করি। তো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম। এই আয়তক্ষেত্রের মতো যেটা থাকে এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? এটা গাণিতিক সূত্রের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ সূত্র। বুঝতে পারছেন? তারপর আরও কিছু রয়েছে, যেমন এই যে, তো এটা হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সিদ্ধান্ত, মানে ফ্লোচার্টে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ওই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের এটা ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন? তারপর দেখেন, তারপর আমরা স্টার্ট যে করছি এই গোল আকৃতি দিয়েই আমরা মাঝে যদি ইন্ট লিখি তাহলে ফ্লোচার্টটি শেষ হয়ে যায়। এটা হচ্ছে শেষ করার জন্য। তো এগুলো আগে আপনাদেরকে জানতে হবে। তো চলেন এখন আমরা প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে, এই প্রশ্নটা বলছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখতে বলছে, তাই না? তো আমরা জানি কি কোনো ফ্লোচার্ট স্টার্ট করার জন্য আমাদের কী করতে হয়? স্টার্ট দিয়ে শুরু করতে হয়। তো ঠিক সেমভাবেই এখানে দেখেন, ঠিক সেম কাজটি করছে আমাদের এখানে। আমরা একটু আগে শিখলাম ফ্লোচার্টের স্টার্ট করতে হয় গোল দিয়ে। তো আমাদের এখানে একটু গোল চ্যাপ্টারভাবে লিখবেন, দিয়ে এটাকে স্টার্ট বানিয়ে দেবেন। তো আমাদের এই পর্যন্ত আমরা বুঝলাম যে গোল দিয়ে তার ভিতরে স্টার্ট লিখলে কোনো ফ্লোচার্টকে স্টার্ট করা যায়। তো স্টার্ট করার পর আমাদের কি প্রশ্ন কি বলছে? ax² + bx + c = কি 0। তো এখানে দেখতে পাচ্ছি সি, এর ইনপুট ব্যবহার হয়েছে কিন্তু 3টা, a b c, এবং এখানে এক্স দ্বারা যেটা বুঝাইছি এটা হচ্ছে আমাদের অজ্ঞরাশি, যার কোনো মান নেই। বুঝতে পারছেন? তো এখানে কি ইনপুটটা কি বলছে? a b c। তো সেটাই আমরা তার পরবর্তীতে তার সাথে টেনে আমরা বলে দিয়েছি ইনপুট। অর্থাৎ প্রথমে কি এটাকে স্টার্ট করতে হবে, ফ্লোচার্টটা স্টার্ট করতে হবে, দেন তারপর আমাদেরকে ইনপুট নিতে হবে। তো আমাদের প্রশ্ন থেকে ইনপুট নিতে হবে। প্রশ্নটা কি বলছে? ax² + bx + c। অর্থাৎ এখানে ইনপুট রয়েছে a b c। তো আমরা ঠিক সেমভাবে এখানে ইনপুট বলেছি a b c। বুঝতে পারছেন? তারপরের ধাপ দেখেন, তারপরে এখানে কি বলছে? সূত্রটা কিন্তু আমাদের এখান থেকে আসতেছে, যেহেতু আমাদের বলছে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ আমরা কিন্তু একটা সূত্র জানি। তো তার প্রথম ধাপ কি আমরা বললাম? স্টার্ট করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে ইনপুট নিতে হবে। তৃতীয় ধাপ আমাদের কী করতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের সূত্রটা কি? সূত্র আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা সূত্র জানি, নিশ্চায়ক। এটার নাম কি? নিশ্চায়ক। আচ্ছা, এখানে আমি লিখতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিশ্চায়ক। তো নিশ্চয়কে প্রকাশ করা হয় ডি দ্বারা, এই ডি দ্বারা নিশ্চয়কে প্রকাশ করা হয়।
তো আমরা জানি কোনো সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের সেটাকে আয়তক্ষেত্র দিয়ে তার ভিতরে কি সেটাকে প্রবেশ করতে হবে। তো নিশ্চয় ডি ইকুয়াল আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখন এইখানে বলতে পারেন যে এখান থেকে আমরা তারপরের ধাপে কী যাবো, তারপরের ধাপেই হচ্ছে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে আমাদেরকে বলছে কি দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়, মূল এখানে কী কাজ করছে, এক্সটা কি মূল, তো আমাদের এক্সের মানটাকে বের করতে হবে, তাই না। তো এখানে বলা যাচ্ছে যে ডি এর মান, তাই না। তো ডি এর মান যদি আমরা যদি 0 ধরি, অর্থাৎ আমাদের কি একবার 0 বড় ধরতে হবে, একবার কি 0 ধরতে হবে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ক্লু নাম্বার। প্রথম ক্লু হচ্ছে দ্বিঘাত সমীকরণের মানটা কি, যেটা নিশ্চয়ক থাকবে ওই নিশ্চয়কটার মান হবে 0 এবং নিশ্চয়কটার মানটা হবে 0 চেয়ে বড়। অর্থাৎ আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যদি হয় অথবা না হয়, বুঝতে পারছেন। তো এই অ্যাপ্লাই করার জন্য আমাদের কী করতে হবে, এই ট্রায়াঙ্গেল জিনিসটাকে ব্যবহার করতে হবে। ট্রায়াঙ্গেল না, এটা এইভাবে এই চিত্র। তো তাহলে এখানে বলা হয়েছে নিশ্চয়ক ডি এর মান যদি 0 চেয়ে বড় হয়, অর্থাৎ বুঝাইছে 0 কিন্তু একটা সংখ্যা এবং 0-র বড় কিন্তু ডি এর মানটা হতেই পারে, কারণ এখানে বলা হয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই স্কোয়ারটা কি মানটাকে দ্বিগুণ করে দেবে, বি এর যেটা মান থাকবে ওটা মানটাকে দ্বিগুণ করে দেবে এবং তার সাথে এটা 0, অর্থাৎ 0টা কিন্তু এখানে বড় বোঝাচ্ছে, তাই না। যদি আর কি বড় হয় তাহলে আমাদের প্রোগ্রাম যদি ইয়েস বলে তাহলে কী হবে এবং প্রোগ্রাম যদি নো বলে তাহলে কী হবে। আচ্ছা, কোনো জায়গায় সিদ্ধান্ত যদি নেও, সিদ্ধান্ত নেওয়া দুই সাইডে, একদিকে টান দিয়ে বলে দেবেন ইয়েস এবং আরেকদিকে দিয়ে বলে দেবেন নো। এটা হচ্ছে ফ্লোচার্টের বেসিক, বুঝতে পারছেন। তারপর দেখেন যদি এটা যদি 0 হয় তাহলে কী হবে, তার নিশ্চয়কের কাজ কিন্তু আর থাকলো না, বি স্কোয়ার মাইনাস 4ac এটা কিন্তু আর থাকলো না, এটার মান কিন্তু 0 হয়ে গেল, তাই না। তাহলে আমরা ডি এর জায়গায় শুধু ডি রাখতে পারবো, বুঝতে পারছেন। তো এইখানে দেখেন আমরা একটা সূত্র জানি আর কি মূল নির্ণয়ের একটা সূত্র জানি, এক্সের মূল নির্ণয় কীভাবে করতে হয়, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এর মান যদি আমরা যেহেতু বলছি যে 0 বড়, তাহলে কি অর্থাৎ আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি একবার বড় হলে প্লাস, ছোট হলে কি অবশ্যই সেটা মাইনাস হবে। তো এখানে দেখেন আমরা একবার মাইনাস দিয়ে মান নির্ণয় করছি, একবার কি প্লাস দিয়ে মান নির্ণয় করছি। প্রথমে প্লাস দিয়ে বলেছি মাইনাস বি প্লাস রুট ওভার ডি। রুট ওভার ডি কেন হলো, কারণ এখানে ডি এর মানটা কিন্তু আমরা বলছি যে 0 চেয়ে বড় হবে, তাই না। আবার কি হবে, ডি এর মানটা অপোজিট সাইডে দেখেন বলছি 0 হবে। আমরা অবশ্যই বলে দিয়েছি যে আপনাদেরকে একবার ধরতে হবে 0 বড়, একবার কি 0, অর্থাৎ এটা 0 হতে পারে, আবার কি 0 চেয়ে বড় হতে পারে, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তারপর দেখেন এখানে আমরা মাইনাস অ্যাপ্লাই করছি, একবার প্লাস একবার কি মাইনাস, অর্থাৎ আমরা এখানে সূত্রটা কি জানি, আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখেন আমরা এখানে সূত্র জানি কি, মূল নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস বি, তারপরে যে প্লাস মাইনাস রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এটা হচ্ছে আমাদের কিন্তু মূল নির্ণয়ের সূত্র। এখন এইটাকে আমরা দুই সূত্রে কনভার্ট করেছি, একবার প্লাস ধরেছি, এখানে দেখেন একটা প্লাস আছে একটা মাইনাস আছে, বুঝতে পারছেন। তো এখানে এই প্লাসটা নিয়ে একবার কাজ করেছি, তাহলে মাইনাস বি প্লাস এখানে কি আসতেছে রুট ওভার এই বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ইকুয়াল আমরা কী ধরতে পারি, ডি ধরতে পারি, তাই না। এটার মান কিন্তু ডি, তো আমরা ডি নিলাম, তাহলে এখানে এটা চলে যাবে, এটা চলে যায়, এখানে বসবে কত, ডি বসবে শুধু, তাহলে রুট ডি বাই কি 2a। তো তাহলে আরেকটা সূত্র কী আসবে, মাইনাস বি মাইনাস, তো আরেকটা কী আসতেছে দেখেন মাইনাস বি মাইনাস রুট ওভার ডি বাই হচ্ছে 2a। সেম জিনিসটাই আমরা এখানে কাজ করেছি, দেখেন সেম জিনিসটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো সিদ্ধান্ত নেওয়ার পর আমরা এখানে যে সূত্রগুলো লিখব সেই সূত্রগুলো কিন্তু আমাদের আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে। আয়তক্ষেত্র বলতে এখানে লম্বালম্বিভাবে লিখতে যাবেন, কত দূর পর্যন্ত যাবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের এই ধাপ শেষ। তো এটা হচ্ছে যদি আমাদের ইয়েস হয়, অর্থাৎ যদি নো হয়, তাহলে 0 স্কয়ার যদি ডি এর মানটা যদি বড় না হয় তাহলে অবশ্যই এটা সমান হবে, না হয় তার ছোটো হবে। তো আমাদের এখানে ধরে ছোটো তো ধরা যাবে না, এখানে বলতে হবে সমান। তাহলে কী হলো, তাহলে দেখেন আমরা এখানে বলছি ডি ইকুয়াল কিন্তু 0, তাহলে ডি এর মান যদি 0 হয়, ইফ মানে কি যদি 0 হয়, অর্থাৎ আমাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু এই চিত্রটা ব্যবহার করতে হবে, সিদ্ধান্ত নেওয়ার জন্য এই চিত্র যদি 0 হয়। তো এখানে কী হয়েছে, 0 হয়েছে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পর একদিকে ইয়েস একদিকে কিন্তু নো থাকবে। তো এখানে আমরা নো দিয়েছি এবং তার অপোজিট সাইডে ইয়েস দিয়েছি, যেদিকে আমাদের ইয়েস দিয়েছি সেদিকে আমাদের কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। দেখেন যদি সমান হয় তাহলে কি এক্স ইকুয়াল কি এটা হবে মাইনাস বি বাই 2a, আর যদি নো হয় 0 যদি নাই হয় তাহলে কিন্তু কোনো অ্যান্সার আসবে না, অর্থাৎ রুট আর ইমাজিনারি আসবে। তো আপনারা যা সেখানে ইমাজিনারি লিখে দেবেন, তাও কিন্তু কাজ হবে, বুঝতে পারছেন। তাহলে এটা কেমনি আসলো, তো আপনারা জানি যে এই যে এখানে দেখেন মাইনাস বি মাইনাস ডি রুট ডি বাই কি 2a। তো আমরা এখানে বলে দিয়েছি যে ডি এর মান যদি 0 হয়, তো ডি এর মান যদি 0 হয়, তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো দেখেন আমরা সূত্র কি জানি, মাইনাস, এখানে কিন্তু প্লাসে মাইনাস দুইটা আছে, কিন্তু অতএব আমরা এখানে শুধুমাত্র মাইনাসটা অ্যাপ্লাই করব, রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমাদের কি সূত্র, বাই হচ্ছে
2a। তো এখানে আমরা কি করতে পারি দেখেন, তো এটা ইকুয়াল আমরা কিন্তু লিখতে পারি ডি। তাহলে এখানে থাকলো মাইনাস বি মাইনাস রুট ডি বাই হচ্ছে 2a, তাই না? তো এখন আমরা এখানে কী ধরছিলাম, ইফ যদি ডি এর মান যদি শূন্য হয়, অর্থাৎ ডি এর মান যদি শূন্য হয় তাহলে আমাদের কি আসবে, ডি এর মান যদি শূন্য অর্থাৎ তাহলে ডিটা কিন্তু থাকতেছে না, তাহলে হইতেছে মাইনাস বি বাই 2a। তো আশা করি বুঝতে পারছেন এক্সের মান তাহলে আমাদের চলে আসলো মাইনাস বি বাই 2a। তারপর এখানে দেখেন যখনই আমাদের অ্যান্সারটা চলে আসবে তো আমাদের এখানে যতগুলো ইয়েস নো ধাপ অতিক্রম করেছি সবগুলো একসাথে সংযোগ করতে হবে। সেটা কীভাবে, এখানে দেখেন একটা ইয়ে করেছি এবং সেটা এইভাবে টেনে দিয়েছি, এবং এইদিকে যেটা রয়েছে এটা আমরা সোজা টেনে দিয়েছি এবং অপোজিট সাইডে যেটা রয়েছে ওটা এইভাবে টেনে মিল করে দিয়েছি, বুঝতে পারছেন? এবং সেটাকে যখন আমাদের মানটা বেরিয়ে আসবে তখন সেটা প্রোগ্রামটা সেখানে কিন্তু স্টপ হয়ে যাবে। প্রোগ্রাম যদি স্টপ হয় তাহলে এখানে কিন্তু ফ্লোচার্টটাও থাকবে না, তো ফ্লোচার্টটাও কিন্তু স্টপের মাধ্যমে ফিনিশ হয়ে যাবে। আশা করি ফ্লোচার্ট বুঝতে পেরেছেন। এখন আপনারা বলতে পারেন যে এখানে আমরা ইয়েটা কীভাবে করব, অর্থাৎ অ্যালগরিদম আরও সোজা, মানে সমস্যার সমাধান করার জন্য ধাপে ধাপে যে ইয়েগুলো যে লেখা হয়, ধাপগুলো যে লেখা হয়, ধাপটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো অ্যালগরিদম হচ্ছে আমাদের ধাপে ধাপে লিখতে হবে। তো আমরা এখানে প্রথম কাজ কী করলাম, ফ্লোচার্টটাকে স্টার্ট করেছি, তো ওটাই হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি, ফ্লোচার্টটা স্টার্ট করেছি। তো আমরা এখানে বলবো যে স্টার্ট শুরু করা বা শুধুমাত্র স্টার্ট লিখলেও হবে। তারপর 2 নম্বর কী করেছি, আমরা কোনো কিছুকে ইনপুট নিয়েছি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। দেখেন ইনপুট এ বি সি কাজ করেছি, তো এটাই হচ্ছে আমাদের ইনপুট এ বি সি এর মান নিয়েছি, বুঝতে পারছেন? তারপর আমরা এখানে 3 নম্বর কাজ কী করেছি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। তো এখানে বলেছে নিশ্চয় ডি ইকুয়াল বি স্কয়ার মাইনাস করেছি, তো এটাই আমাদের এখানে অ্যালগরিদমে বলা হয়েছে ডি ইকুয়াল বি স্কয়ার মাইনাস করেছি, সেম জিনিসটা। তারপর 4 নম্বরের কাহিনী হচ্ছে আমাদের একবার বলেছি যে ডি এর মান যদি 0-র চেয়ে বড় হয়, আবার ডি এর মান যদি 0-র সমান হয়। তো 0-র চেয়ে যদি বড় হয় তাহলে কী হবে, তাহলে এই বক্সে আমরা যা লিখেছি ঠিক সেটাই আমাদের এই অ্যালগরিদমে বসিয়ে দেবেন, বুঝতে পারছেন? তারপরের ধাপ হচ্ছে ডি এর মান কী করছি, ডি এর মানটাকে ডাইরেক্ট আমরা 0-র সমান ধরছি। তো 0-র সমান ধরার পর ইএসের যে মানটা আসবে, অর্থাৎ ইএসের মানগুলো আমাদের লিখতে হবে কিন্তু অ্যালগরিদমে, বুঝতে পারছেন? তো ইএসের মান এখানে 0-তে কী আসছে, এক্স ইকুয়াল মাইনাস বি বাই কি 2a। তো এখানে দেখেন মাইনাস বি বাই 2a আসে গেছে, বুঝতে পারছেন? তারপরের ধাপ কি, আমাদের কী বলছিলাম, যদি নো হয়, ইএসের মান দিয়েছি, অর্থাৎ নো হলে তাহলে কী হবে, রুটার ইমাজিনারি, অর্থাৎ কোনো অ্যান্সার আসবে না, তো ইমাজিনারি প্রদর্শন করবে। দেখেন ঠিক সেমভাবে আমাদের কিন্তু প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট। এর মাধ্যমে আমাদের এই ফ্লোচার্টটাও শেষ হলো এবং অ্যালগরিদমও শেষ হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে আরও একটি প্রবলেম সলভ করব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।